আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি পারি ফাতিমা। পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। গেল রাতে রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা মনিরুল ইসলাম নামে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তারই সহকর্মী কাউসার আহমেদ। তারা দুজনেই পুলিশের কনস্টেবল পদে ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে কাউসার নামে পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় এক পথচারী ও জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। নিহত মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে গুলশান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, পুলিশ কনস্টেবল নিজের সহকর্মীকে গুলি করে হত্যা করার কোনো কারণ জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল, আমরা কিন্তু সেই রয়েছি ঠিক আমাদের যে পাশে উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে সেই জায়গাটিতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। তারা এখানেই দায়িত্বরত ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনকে গুলি করে। তো যিনি গুলি করেছেন প্রায় তার 38 রাউন্ড গুলি করেছেন। তো এরপরে যতটুকু জানতে পেরেছি যেই মেশিন গানটি ছিল সেটি হলো ব্রাজিলের তৈরি SMT সাব মেশিন গান। সেটি দিয়ে আসলে মিনিটে 600-র মতো গুলি করা যায়। কিন্তু এই গতকালকে প্রথম ম্যাগজিনটি শেষ করে এরপর দ্বিতীয়টি যখন তিনি গুলি করতে থাকেন, এরপরে কয়েক রাউন্ড গুলি হওয়ার পরেই কিন্তু সেটি আটকে যায় এবং তারপরেই সে মেশিন গানটি ফেলে দিয়ে তখন আমরা এখানে যেসব মানুষ রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা এসে দেখেছেন পুলিশ সে হলো এলোপাথারি গুলি করেছে বেশ কিছু, যার কারণে এখানে একটি আতঙ্ক ছড়িয়ে গেছে এবং সবাই দূরে সরে যায়। এরপরে পুলিশের অন্যান্য সদস্যরা এসে তখন ঘটনা ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণে আনে এবং শেষ পর্যায়ে যখন মেশিন গানটি আটকে যায় তখন তিনি হলো সারেন্ডার করে। এরপরে যেটি এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে নিহতের বড় ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন। সেই মামলার তদন্ত এখনো শুরু হয়নি। সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটি দুপুর নাগাদ জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং তারপরই হলো আসলে জানা যাবে ঘটনা নিয়ে। তো কিন্তু তারা যেটি জানিয়েছেন যে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে পেয়েছেন, যে তিনি গুলি করার পরে যে সেই লাশের পাশে দাঁড়িয়ে নাকি ধূমপান করেছেন এবং সেখানে এদিক সেদিক ছুটতেছিলেন। তো এক পর্যায়ে তিনি গিয়ে সারেন্ডার করে। তো এখন পর্যন্ত এতটুকুই আমাদের কাছে তথ্য। আর যিনি আহত হয়েছেন তার চিকিৎসা এখনো চলছে। ফাতেমা, ধন্যবাদ। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার অন্যতম আসামি সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি দল। শনিবার সকালে চালানো হয় উদ্ধার অভিযান। এ সময় উদ্ধার করা হয় একাধিক হাড়। উদ্ধার হওয়া হাড় বাংলাদেশের এমপি আনারের বলে দাবি করেছে সিয়াম। এদিকে কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে উদ্ধারকৃত হাড় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা। ফরেনসিক পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। গত 13ই মে বাংলাদেশের 3বারের সাংসদ আনোয়ারুল আজিম সাহেব কিন্তু খুন হয়েছিল কলকাতার নিউ টাউনের 13ই মে একটি আবাসনে, সঞ্জীবা আবাসনে। সেই খুনের মামলা গত 22শে মে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি যখন দায়িত্বভার গ্রহণ করে এবং তারা যখন সরকারিভাবে জানায় যে এই খুনটা 13ই মে হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের তরফে, তারপর থেকে কিন্তু গত 23শে মে জিয়াদ হাওলাদারকে কিন্তু বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেপ্তার করেছিল সিআইডি। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু ডিবি প্রধানের 3 প্রতিনিধি দল এসেছিল কলকাতার ভাঙরের যে বাগজোলা খাল সংলগ্ন এরিয়ায় কিন্তু তন্ন তন্ন করে ডিজাস্টার ম্যানেজমেন্ট, নৌসেনা, সিআইডি এবং ডিবি প্রধানের প্রতিনিধি দল কিন্তু বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছিল তার দেহ টুকরো পাওয়া যায় কিনা।
আমরা জানি যে তাকে কিন্তু বেশ কয়েক টুকরো করা হয়েছিল, প্রায় 80 মতো টুকরো করা হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত 28শে মে সঞ্জীবা গার্ডেন্সে সেফটি ট্যাঙ্কের থেকে তার প্রায় 4 কেজি মতন দেহের টুকরো কিন্তু পাওয়া গেছিল। সেটা ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তার রিপোর্ট না আসলেও আজকের জন্য যেটা সবচেয়ে বড় খবর, গতকাল সিআইডি সিয়ামকে নেপাল থেকে আটক করে কলকাতায় নিয়ে আসে। আজ কিন্তু সকালবেলা গোপনে ভাঙড়ের সাতুলিয়া বলে একটি জায়গায় নিয়ে যায়, বাগজোলা খাল সংলগ্ন জংলা জায়গায়। সেখান থেকে কিন্তু বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে। সিয়ামের দাবি এই হাড় কিন্তু এমপি আনোয়ারের দেহের হাড়। সেটি এই মুহূর্তে ফরেন্সিকে পাঠানোর জন্য তোড়জোড় করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি। সেখানে আজকে এই তদন্তে কিন্তু ছিল ডিজিএম, ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, ছিল সিআইডির প্রতিনিধি দল, ছিল কলকাতা পুলিশের বিভিন্ন আটো গোয়েন্দা বিভাগের আধিকারিকরা কিন্তু ছিল। নেত্রকোনা সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি চালাচ্ছে সোয়াট টিম। সকাল থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় ওই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানায়, সদর উপজেলার ওই বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির। গ্রামের নির্জন স্থানের ওই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালিয়ে আসছে। রাতেই পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, জঙ্গি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম প্রাথমিক তল্লাশি চালায়। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল টিমও তল্লাশি চালাচ্ছে। কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে 66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনার হোসেন। তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে। স্থানীয় ইপি সদস্য আবুল কাশেম জানান, সকালে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। এরপর জানা যায়, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। পরে স্থানীয় শঙ্কুচাইল ক্যাম্পের বিজেপি সদস্যদের সাথে নিয়ে তিনি কাটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়েছে। অস্থায়ী হাটগুলোতে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছে ব্যাপারীরা। যদিও এখনো বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি। ক্রেতা দর্শনার্থীরা আসছেন পছন্দের পশু দেখতে। বিক্রেতারা বলছেন, এই সপ্তাহের শেষে বেচা বিক্রি জমে উঠবে। বাজারে পশু বেচা কেনার বিষয়ে জানাতে রাজশাহী সিটি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকিম। মোস্তাফিজ, বাজারে পশু বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ফাতেমা, আপনি জানেন যে আর মাত্র 7 দিন মতন সময় রয়েছে পবিত্র ঈদ উল আজহার। এরই মধ্যে রাজশাহী যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর সিটি হাট। এটি রাজশাহীর সর্ববৃহৎ হাট বলা হয়ে থাকে, যদিও আজকে হাটের দিন একেবারে জমজমাট হাট। এবং আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যাপারীরা, খামারিরা এসেছেন গরু নিয়ে, এবং ক্রেতা বিক্রেতারও কিন্তু আমরা সমাগম দেখছি। যদিও এই হাটে কিন্তু আমরা জানি যে ঠিক ঈদের আগে, অর্থাৎ কোরবানি ঈদের আগে কিন্তু বিশেষ করে যারা শহরের বাসিন্দা থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই হাটে এসে থাকেন। এবং এই হাটটি আসলে আরও জমজমাট হয়ে উঠবে কোরবানির ঠিক 2 থেকে 3 দিন আগে। এরই মধ্যে কিন্তু আমরা এখানে যারা খামারি রয়েছে, ব্যাপারী রয়েছে, তাদের সাথে কথা বলছি, পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সাথে। উভয়ের কিন্তু 2 রকম বক্তব্য আমরা পেয়েছি। ক্রেতারা যারা বলছেন এবারে কিন্তু গরুর দাম অত্যন্ত বেশি, তবে ব্যাপারীরা বলছে যেহেতু গোখাদ্যের দাম বেশি এবং গরু কিন্তু এবার কিন্তু হাটে কিছুটা তারা বলছেন যে গরুর দাম কম রয়েছে। এই 2 ধরনের বক্তব্য কিন্তু তাদের মধ্যে রয়েছে। তবে আমরা কিন্তু দেখেছি যে মাঝারি যে সাইজের গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 70 থেকে 1 লাখ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও বড় যেগুলো গরু রয়েছে প্রকারভেদে কিন্তু আমরা দেখেছি 1.5 লাখ থেকে সর্বোচ্চ 3.5 লাখ 4 লাখ টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী জেলায় এবছর প্রান্তিক পর্যায়ে ব্যক্তি খামারি এবং বড় খামারি মিলিয়ে 65,000 খামারি রয়েছেন। এবছর কিন্তু আমরা জানি যে জেলায় কিন্তু কোরবানি পশুর যে চাহিদা রয়েছে 3,24,977টি প্রাণী। এবং জেলার যেই প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন তারা বলছেন কিন্তু কোরবানি পশু এবার কিন্তু কোনো সংকট নেই, পর্যাপ্ত রাজশাহীতে কিন্তু কোরবানি যে পশু সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো ফাতেমা, এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে কোরবানি পশুর হাটের সর্বশেষ।
ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া ১৯টি উপজেলার ভোট চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আগেই শেষ করেছে নির্বাচন কমিশন। শনিবার দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। আগের 4টি ধাপের ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি। তাদের নিয়ে আসা জাহাজে করেই নিজ দেশে ফিরেন বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনাবাহিনীর ১৩৪ সদস্য। সকালে ১৩৪ জন মিয়ানমার যান থেকে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। তাদের সঙ্গে ঘাটে অবস্থান করেন মিয়ানমারের কর্মকর্তারা। আগে থেকেই গভীর সমুদ্রে অবস্থান করে মিয়ানমারের একটি জাহাজ, সেখান থেকে টাগ বোটে করে আনা হয় মিয়ানমারের জেলে বন্দি অবস্থা থেকে মুক্ত ৪৫ বাংলাদেশিকে। তাদেরকে নামিয়ে দিয়ে একই টাগ বোটে ১৩৪ সেনা ও বিজিপি সদস্যকে তোলা হয়। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে এ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। টানা দ্বিতীয় জয় তুলে সুপার 8-এর পথে এগিয়ে যেতে চায় রোহিত শর্মার দল। এদিকে পাকিস্তানের জন্য মর্যাদার ম্যাচটি রূপ নিয়েছে বাঁচা মরার লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে দলটি। সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো কিছুই ভাবার সুযোগ নেই বাবর আজমদের। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।